এই ইউনিটের ভর্তি যোদ্ধারা তোমাদের জন্য কিন্তু ভর্তি নির্দেশিকা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এখন এই ভর্তি নির্দেশিকা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে, কীভাবে আমরা পরীক্ষা দিব, প্রিপারেশন কেমন হবে, কোন কোন সাবজেক্টের কত মার্ক থাকে আসলে, আর আমি যদি বিভাগ চেঞ্জ করতে চাই কেমন হবে আমার প্রিপারেশনটা, এত সব প্রশ্ন যাদের মাথায় আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো এখন দেখি আমাদের ভর্তি নির্দেশিকার শুরুতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য যেটা, সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা কখন হবে সেটা কিন্তু দেওয়া আছে। তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কখন হয়, মাথা টেনশন থাকে না। সো টেনশনটা দূর করার জন্য প্রথমে দেওয়া 1 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের আমাদের একটা পরীক্ষা হবে। কখন? ফেব্রুয়ারি 1 তারিখে। সো এখন সামনের দিকে যাই, আসলে আমরা কোন কোন টপিকে পরীক্ষা দিব, কি পরীক্ষা দিব সেটা আমরা একটু দেখি। এখানে আমাদের গত বছরগুলোর ক্ষেত্রে আর এই বছর নতুন একটা চেঞ্জ আসছে। এই ইউনিটের ক্ষেত্রে অন্য ইউনিটের ক্ষেত্রে তেমন হয়নি। সো আমাদের এই ইউনিটের ক্ষেত্রে কি চেঞ্জ আসে সেটা হচ্ছে ফার্মেসি বলে একটা ডিপার্টমেন্ট আছে, যেটা তোমরা জানো এই ইউনিটের আন্ডারই আছে। সো সেটার প্রতি বছর কিন্তু 4 বছরের একটা কোর্স হয়, যেটা হচ্ছে ফার্মা বি, যেটা আমরা বলি সম্মান তোমার যেটা। তো ফার্মা বি সম্মানটা প্রতি বছর কিন্তু হয়, কিন্তু এই বছর নতুন করে ইনক্লুড করা হয়েছে। সেটা হচ্ছে ফার্মা ডি, সেটা 5 বছরের কিন্তু টাইম কিন্তু বেশি। এটা আলাদা কোর্স, সেটা কিন্তু 1 বছর বেশি হবে। আচ্ছা, এখন বাকি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অন্যান্য অনেকগুলো অনুষদ আছে, যেমন বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান। এখানে তোমাদের একটু কনফিউশন মনে হবে যে ভাই দেখো এখানে বিজ্ঞান শাখা এত, মানবিক শাখা এত, এগুলো কি জিনিস, রাইট? সো আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে বিজ্ঞান শাখায় 127টা আসলে সিটের সংখ্যা। কারণ তোমরা যদি দেখো এই ইউনিটে কিন্তু অন্য শাখা থেকে বা অন্য বিভাগ থেকে আসতে পারে বাচ্চারা। তার মানে তোমরা যখন পরীক্ষা দিবা, যারা এই ইউনিটের না, অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগ থেকে দিচ্ছ না, অন্য বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু দিতে পারবা এই ইউনিটে। তখন তোমরা ম্যাথে যদি পরীক্ষা দিতে চাও, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য এই ইউনিট থেকে যদি পরীক্ষা দাও, অর্থাৎ বিজ্ঞান থেকে দাও, তাহলে তোমার সিট থাকবে 127। আর যদি তুমি মানবিক বা সাধারণ শাখা থেকে আসো, তোমার জন্য সিট হচ্ছে 3টা। তাহলে টোটাল 130টা সিটের মধ্যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য 127টা সিট বরাদ্দ থাকবে। এখন তোমরা যারা অন্য বিভাগ থেকে আসবে তাদের জন্য 3টা সিট বরাদ্দ থাকবে। ওকে, সো আমরা বাকিগুলো দেখতে পাই। এরকম পরিসংখ্যানও সেম অবস্থা, আমাদের বিজ্ঞান বিভাগ থেকে 87টা সিট বরাদ্দ থাকবে, এবং অন্যদের জন্য 3টা সিট বরাদ্দ থাকবে। তো সমস্যা নেই, আমাদের এগুলো নিয়ে তো টেনশন করার কিছু না, আমরা চলে যাব। আসলে আমাদের জানতে হয় বেশি কি জিনিস, সেটা কি। তো টোটাল সিট কয়টা? টোটাল সিটটা 1896। তার মানে আমরা পরীক্ষা দিচ্ছি যারা বিজ্ঞান বিভাগ থেকে বা অন্য বিভাগ থেকে সবাই মিলে এই ইউনিটের 1896টা সিটের জন্য পরীক্ষা দিচ্ছি, রাইট? তো এখন দেখি প্রাথমিক আবেদন। পরীক্ষা তো দিব, কিন্তু পরীক্ষার জন্য কি করা লাগবে জানতে হবে না? চলো সামনের দিকে যাই। তো আমাদের আবেদন শুরু কখন থেকে হবে, সেটা হচ্ছে আমাদের 4 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হচ্ছে তো আমাদের আবেদনের টাইমটা, এবং সে চলবে কতদিন? 25 নভেম্বর পর্যন্ত। তো তোমাদের মোটামুটি কাছাকাছি 1 মাস টাইম থাকবে। বাট আমি তোমাকে বলি, টাইম অনেক বড় হলেও তোমাকে আসলে পূরণ করতে হবে বা অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে আগে। কারণ তুমি যখন আগে করবা, তাহলে কিন্তু আগে সিট পাবা ভালো ভালো জায়গায়, বা ভালো ভালো যে কাছাকাছি যেই জায়গা তোমার যে চয়েসগুলো থাকবে, সেই জায়গায় তুমি সিট পাবা ইজিলি। ঠিক আছে? আচ্ছা, এরপর সামনের দিকে যাই। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের ছবি সংশোধনের প্রবলেম থাকে, অনেকের রেজাল্টে ঝামেলা থাকে, বা ভর্তি আবেদনের ফিতে প্রবলেম থাকে। সো এই প্রবলেম সংশোধন করে আবার আবেদন করার জন্য কিছু টাইম দেওয়া আছে, সেটা 12 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সবাই কিন্তু এই সুযোগ পাবে না। তোমাদের সবার জন্য, সর্বসাধারণের জন্য কিন্তু 25 নভেম্বরের লাস্ট টাইম। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি কোথায় আমরা আসলে এই আবেদনটা করব। সেটা হচ্ছে কোথায় আমাদের? সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টালটা আছে, যেটা তোমার হচ্ছে admission.eis.du.ac.bd, এই ওয়েবসাইটে চলে যাব। সেখানে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, যখন তুমি অ্যাপ্লাই করতে যাবা, তোমার কি দরকার আছে সেখানে তোমার বলা আছে যে তোমার নাম, তুমি জানো এই জিনিসগুলো, তোমার নাম লাগবে, তোমার আব্বুর নাম লাগবে, তোমার আম্মুর নাম লাগবে, তোমার ছবি লাগবে, সুন্দর একটা ছবি তুলবা। তারপর তোমার হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে তুমি পরীক্ষা দিচ্ছ না, 2টা বড় পরীক্ষা, এসএসসি এইচএসসি। সেই 2টা পরীক্ষার মার্কগুলো কি অবস্থা, মার্কগুলো নাম, তোমার নাম্বার, রোল নাম্বার, সবগুলো দরকার আছে। সেটার জন্য তোমাকে সব কিছু একসাথে নিয়ে বসে তারপর তোমার পরীক্ষার জন্য এই ফর্মটা পূরণ করতে যাবা। ওকে, আচ্ছা, এখন সামনের দিকে যাই একটু, তারপর দেখি সব কিছু পূরণ
পূরণ করার পরে তোমাকে একটা স্লিপ দিবে, সেই স্লিপটা তোমার কিসের জন্য? মানি স্লিপ, অর্থাৎ টাকা জমা দিতে হবে। ফর্ম তো পূরণ করে ফেলছো, টাকা জমা দিবা না। এখন জমা দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক আছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, এই 4টা ব্যাংকে তুমি ফি জমা দিতে পারবা, সেখানে তোমাকে একটা পে স্লিপ দিবে। ওকে, আচ্ছা, এরপরে সেই ফি জমা দেওয়ার তথ্য সব কিছু নিয়ে তুমি সব কিছু, যদি আরও কিছু কনফিউশন মনে হয়, সব কিছু কিন্তু তুমি পাবা কোথায়? ঢাকা ভার্সিটি এই যে ওয়েবসাইটটা, যেটা আমি অলরেডি বলে ফেলছি, সেই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবা সকল তথ্য। কীভাবে জমা দিবা, কি তোমার হচ্ছে যে পে স্লিপে কেমন হবে, কি লিখবা না লিখবা, অলরেডি ওখানে একটা প্রিন্টেড পেজই আসবে, সেটা তুমি জমা দিবা। সো এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না আপাতত, ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু আমি জেনে গেলাম, এখন আমরা চিন্তা করব পরীক্ষা কীভাবে দিব, আসলে দিতে পারবো কিনা, রাইট? তো দেখো, আমাদের দুইটা বড় পরীক্ষা দিয়েছি না, একটা এসএসসি, একটা এইচএসসি। সো এখন আমাদের জানতে হবে এসএসসি এইচএসসির আমাদের জিপিএ মার্কস কত। তোমরা সবাই জানো তোমাদের মার্কস কত। এখন আমি একটু বলে দিই যে এই ইউনিটের জন্য তোমাদের কেমন মার্কস রিকোয়ারমেন্ট আমাদের। দেখো, এই ইউনিটের জন্য ওরা বলেছে যে 22 সালের আগ পর্যন্ত তুমি এসএসসি পরীক্ষা দিবা এবং 24 সালে একটা এইচএসসি পরীক্ষা দিবা। এখন এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা যারা সাধারণ বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি তারা কিন্তু এইচএসসি পরীক্ষা দিচ্ছি, বা ইংলিশ ভার্সন যারা পরীক্ষা দিচ্ছি। সাথে যারা আছে যে কৃষি বিজ্ঞান শাখায় যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু আমাদের আরও অনেকগুলো পড়াশোনা আছে, যেমন মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করছে অনেকে, সো তারা বিজ্ঞান শাখায় যারা আলিম পরীক্ষা দিয়েছে। সাথে যারা আছে আমাদের এ লেভেল ও লেভেল দিয়ে আসছে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম থেকে যারা আসছে, তারা ও লেভেল এবং এ লেভেলের মার্কস যাদের আছে সব কিছু মিলে আমাদের হইতে হবে টোটাল জিপিএ মার্ক হইতে হবে 8। জিপিএ মার্ক হইতে হবে 8। অর্থাৎ এখন কনফিউশন লাগতে পারে যে এই 8-এর হিসাবটা কি আসলে। দেখো ভাই, তোমাদের ধরো মনে করো তুমি এসএসসিতে পেয়েছো 5, তোমার এইচএসসিতে পরীক্ষা পেয়েছো হচ্ছে 5, টোটাল কত? টোটাল হচ্ছে তুমি 10 পেয়েছো, এটা তোমার টোটাল মার্কস। এখন ডিইউ বলেছে যে তুমি যে কোনো একটা পরীক্ষায় 3.5 পর্যন্ত তারা নিতে পারবে, কোনো সমস্যা নাই। বাট এই দুইটা পরীক্ষার জিপিএ মার্ক যোগ করে 8 হতে হবে মিনিমাম, 8-এর কম হওয়া যাবে না। তার মানে কি, অবশ্যই 4+4 হইতে হবে, অথবা 4+5 হইতে হবে, অথবা তোমার হচ্ছে যে ধরো একটাতে 5 পেয়ে গেলা আর একটা তুমি 3.5 পাইলা, তাহলে কত? 8.5। সো অথবা তুমি 4.5 পাইলে একটা পরীক্ষায়, আর একটা পাইলে তুমি 3.5, তাহলে তোমার 8 আসে। সো এরকম করে যোগ করে দেখবা তোমার জিপিএ কত আছে। সেই জিপিএ মার্ক যোগ করার পর যদি তোমার টোটাল মার্ক 8 হয়, তাহলে তুমি পরীক্ষায় দিতে এলিজিবল, তুমি দিতে পারবা, কোনো সমস্যা নাই। আর যে কোনো একটা পরীক্ষায় ন্যূনতম 3.5 পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে, সেটা কাদের জন্য? যারা অন্য বিভাগ থেকে আমাদের এই ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ মানবিক বা সাধারণ যে বিভাগগুলো আছে সেখানে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই যে 3.5 একটা তোমাদের বললাম না, 3.5 এর নিচে নেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে 3 এর নিচে নেওয়া যাবে না। অর্থাৎ তাদের ন্যূনতমটা হবে হচ্ছে 3, আর যোগফল হতে হবে তোমরা 7.5। তার মানে রিকোয়ারমেন্ট একটু কম আছে, তাহলে 3 হচ্ছে ন্যূনতম আর দুটো যোগফল হতে হবে 7.5। ওকে, তাহলে যারা বিজ্ঞান বিভাগ তাদের জন্য ন্যূনতম হচ্ছে 3.5 এবং যোগফল হতে হবে 8। আর যারা হচ্ছে যে আমাদের অন্য বিভাগ থেকে এসেছি তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ন্যূনতম হচ্ছে 3 আর যোগফল হতে হবে 7.5। ঠিক আছে? সো সামনের দিকে যাই, যে আমাদের এতটুকু তো বুঝে গেছি, তো আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করে ফেলেছি। সামনের দিকে যাই এবার। আচ্ছা, এখন এখানে বলা আছে যে যারা এ লেভেল থেকে এসেছে তাদের কিন্তু একটু যে আমাদের রেজাল্টটা হয় এ লেভেল ও লেভেল ইংলিশ মিডিয়ামদের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। সো ওই ডিফারেন্ট রেজাল্টটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করতে, অর্থাৎ তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে তোমাদের যেই সার্টিফিকেট পাচ্ছ বা তোমাদের রেজাল্ট যেটা আছে সেটা চেঞ্জ করে তোমরা জিপিএতে কনভার্ট করবে আমাদের, অর্থাৎ বাংলা মিডিয়াম বা যেভাবে রেজাল্ট কনভার্ট করে হয় সেই রেজাল্ট কনভার্ট করে জিপিএতে দেখবা তোমাদের গ্রেড পয়েন্ট কত আসে, সেই গ্রেড পয়েন্ট হিসেবে তোমাদের কিন্তু পরে অ্যাপ্লাই করতে পারবে আর কি। ঠিক আছে? সো এই তোমাদের জন্য মোটামুটি একটা সাধারণ ধারণা যে ইকুইভ্যালেন্স অ্যাপ্লিকেশন করে তোমরা অ্যাপ্লিকেশনের যে নাম্বার আসবে সেই নাম্বার দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখন ভর্তি পরীক্ষা সব জেনে গেছি, পরীক্ষা দিতে বসতে পারবো, ডান আমাদের। এবার ভর্তি পরীক্ষা আসলে কি করব, ঠিক আছে? তো দেখি এখন আমরা ভর্তি পরীক্ষায় আমাদের নাম্বার হচ্ছে টোটাল, এবং টাইমটা খুব ইম্পর্টেন্ট, টাইম 1.5 ঘন্টা, অর্থাৎ এখানে হচ্ছে যে টোটাল 1 ঘন্টা 30 মিনিট, তুমি চিন্তা করো 90 মিনিট অ্যাকচুয়ালি, হ্যাঁ 90 মিনিটের একটা পরীক্ষা হবে। 90 মিনিটের পরীক্ষার মধ্যে তোমার টোটাল এক্সাম দিতে হবে 100 মার্কে, যেখানে 60 মার্ক থাকবে তোমার এমসিকিউ, 40 মার্ক থাকবে তোমার লিখিত, অর্থাৎ তোমার একটা এসিকিউ টাইপ থাকবে, অর্থাৎ বর্ণামূল লিখতে হবে। আচ্ছা, এখন এমসিকিউর জন্য বরাদ্দ টাইম কত? 45 মিনিটস, অর্থাৎ 90 মিনিটকে ভাগ করে, ইকুয়াল ভাগ করে 45 মিনিটস এমসিকিউর জন্য, 45 মিনিটস রিটেনের জন্য রেখে দেওয়া হয়েছে। এখন আমরা যে নীতিমালা অনুসরণ করতে হবে, কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই জায়গায় খুবই কিন্তু ঝামেলা হয়। আমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছি তাদের কিন্তু আমরা বেসিক সাবজেক্ট কিছু আছে আমাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সো আমরা পরীক্ষা দিয়ে আসছি, পড়াশোনা করে আসছি, রাইট? সো আমাদের কিন্তু 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে মাস্ট। আমাকে ভর্তি পরীক্ষার 4টা সাবজেক্টকে আনসার করতে হবে, এবং 4টা সাবজেক্টের মধ্যে আমরা কিন্তু থার্ড সাবজেক্ট বড়টা বা ফোর্থ সাবজেক্ট পড়াশোনা করে আসছি না। তো ফোর্থ সাবজেক্টকে চেঞ্জ করে, তোমার যদি মনে হয় ভাই আমি তো বায়োলজি ভালো পারি না, আমি ফোর্থ সাবজেক্ট রেখেছিলাম বায়োলজিকে, এখন আমি কি চেঞ্জ করতে পারবো কিনা, এই বায়োলজিকে বাদ দিয়ে পরীক্ষা দিতে পারবো কিনা? অবশ্যই তুমি পারবা। তোমার যদি মনে হয় ফোর্থ সাবজেক্ট পরীক্ষাটা, যে সাবজেক্টটা সেটা আমি পরীক্ষা দিব না, সেক্ষেত্রে তুমি বায়োলজি বা তোমার ম্যাথ যদি ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে, সেটার বদলে তুমি বাংলা অথবা ইংলিশকে অ্যান্সার করতে পারবা, অর্থাৎ টোটাল তোমাকে 4টা সাবজেক্ট এক্সাম দিতে হবে। সো আমরা এই ইউনিটের যারা বিজ্ঞান বিভাগের জন্য অলরেডি বলে ফেলছি, এখন আমরা চিন্তা করবো যারা অন্য বিভাগ থেকে আসবে, মানবিক অথবা ব্যবসা শিক্ষা যারা আসবে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে এই সাবজেক্ট চয়েসটা কীভাবে হবে। 4টা সাবজেক্টের মধ্যে আমরা তো বলেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ লাগবে। এখন কি করব, এখন তাদের ক্ষেত্রে, তারা তো এগুলো পড়েনি, তাদের ক্ষেত্রে লাগবে কি বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা সাবজেক্ট মাস্ট তাদেরকে আনসার করতে হবে। এবং এখন চয়েসের সাবজেক্ট আছে বাকি কয়েকটা, যেমন গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি অথবা ভূগোল, এই সাবজেক্টগুলো যে কোনো একটা সে আনসার করে 4টা সাবজেক্ট ফিল আপ করে এক্সাম দিতে সে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, টোটাল অর্থাৎ 4টা সাবজেক্ট আমাকে আনসার করতেই হবে। এর মধ্যে যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছেন, যারা এ লেভেল ও লেভেল দিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাটা আনসার করা লাগবে না, তারা করবে অ্যাডভান্সড ইংলিশ আনসার করবে, ঠিক আছে? সো সামনের দিকে যাই, সামনের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো সাবজেক্টের কথাবার্তা বলা আছে। সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আমাদের ভর্তি পরীক্ষা মান বন্টনটা কেমন, কীভাবে আমরা পরীক্ষা দিব, আমাদের এক্সামে কেমন পরীক্ষা হবে দেখি। সেক্ষেত্রে দেখো, প্রতিটা সাবজেক্টের জন্য 4টা সাবজেক্ট বলেছি না, 4টা সাবজেক্টের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের জন্য 25, 25, 25, 25, অর্থাৎ 25 মার্ক থাকবে ইচ সাবজেক্ট। ইচ সাবজেক্টের ক্ষেত্রে 25 মার্কের মধ্যে তোমার কিন্তু প্রতি বিষয়ে 15 মার্ক থাকবে এমসিকিউতে, বাকি তোমার হচ্ছে যে সেগুলো থাকবে সবগুলো 1 মার্ক করে, সাথে থাকবে তোমার কিছু লিখিত পরীক্ষা বা বর্ণনামূলক পরীক্ষা। বর্ণনামূলক পরীক্ষার ক্ষেত্রে নাম্বারিং যদি চিন্তা করি, নাম্বারটা কিন্তু অলওয়েজ ফিক্সড না, যে একটা কোশ্চেনের আনসার 3 মার্কে আর একটা কোশ্চেনের মার্কে 2 মার্কে, এরকম কিন্তু মানে তোমার ডিফারেন্ট হবে, তোমাদের কিন্তু অলওয়েজ সেম হবে না, 3 মার্ক 3 মার্ক 3 মার্ক এমন কিন্তু না, কোনোটা 3 মার্কে হতে পারে, কোনোটা 5 মার্কে হতে পারে, কোনোটা কম হতে পারে। তো সেক্ষেত্রে ওরা বলে দিচ্ছে যে এখানে 2 থেকে 5 পর্যন্ত যে কোনো একটা রেঞ্জে একটা নাম্বার হয়ে থাকবে সবগুলোর জন্য। এবং এমসিকিউতে ভুল অ্যান্সার যদি দাও ভাই, তাহলে কিন্তু এবার কিন্তু ঝামেলা আছে একটু, সেটা কি 0.25 করে কেটে যাবে, আমাদের নাম্বার কেটে যাবে। অর্থাৎ তুমি যদি একটা ভুল করো, তুমি নিজের তো ওইটা তো ভুল হচ্ছে, সাথে তুমি একটা ভালোর 0.25% কেটে ফেলতেছো, অর্থাৎ নাম্বার কেটে ফেলতেছো। আচ্ছা চলো সামনের দিকে যাই। আমাদের পাস মার্ক খুবই ইম্পর্টেন্ট জিনিস, জানতে হবে আমরা রেজাল্ট পেলেও কি আমার সাবজেক্ট আসবে কিনা, ভর্তির যোগ্যতা আসবে কিনা। এক্ষেত্রে পাস মার্ক খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে পাস মার্ক হচ্ছে 24 যারা পাবে না তাদের কিন্তু রিটেন খাতা দেখাই হবে না, ঠিক আছে? তো 24 পেতে হবে রিটেন খাতা দেখানোর জন্য আগে, ঠিক আছে? সো আমরা 25 পেতে হবে, 24 হচ্ছে আমাদের এমসিকিউতে পাস মার্ক। এরপরে আমাদের রিটেনটা ইভ্যালুয়েশন করা হবে, ইভ্যালুয়েশন করার পরে রিটেনের জন্য আমাদের পাস মার্ক হচ্ছে কিন্তু 12। রিটেনের পাস মার্ক কত? রিটেনের পাস মার্ক কিন্তু 12। আচ্ছা, তো আমি দাগায় দিই একটু, রিটেনটাও কিন্তু 12। আচ্ছা, এরপরে দেখো, এখন এমসিকিউ এবং যে রিটেন, এই দুটা পার্ট যোগ করে একসাথে পাস মার্ক হচ্ছে আমাদের 40, অর্থাৎ 40 আমাদের পেতে হবে। 40 যদি না পাই ভাই, আমাদের কিন্তু রেজাল্টই বলবে না যে ভাই তুমি পাস করছো বা তুমি পরীক্ষার জন্য যোগ্যতা আছে তোমার, ঠিক আছে? এটা কিন্তু বলবে না। আচ্ছা, সো আমরা বলে ফেলছি পাস মার্ক কত জেনে গেলাম। পাস মার্কের পরে আমরা দেখি যে আমাদের যে ভুল উত্তর আছে বা যা যা করেছি আমরা, সেক্ষেত্রে কি কি করা যাবে না। আমাদের কিন্তু এই ইউনিটের ক্ষেত্রে
আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, একদমই না, নিষিদ্ধ আমাদের জন্য, ক্যালকুলেটর ইউজ করা যাবেই না, ঠিক আছে? ক্যালকুলেটর, ফোন, ব্লুটুথ ফোন, টেলি যোগাযোগ, তোমার সাথে কারো যোগাযোগ হয় এমন কিছু তোমার সাথে থাকা যাবে না, ওকে? আচ্ছা, তো আর যে কোনো ডিভাইস বাদ যদি পাওয়া যায় বহিষ্কার হয়ে যাবা কিন্তু, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের এই যে পরীক্ষা অ্যাপ্লিকেশন করে ফেললাম, অ্যাপ্লিকেশন করে আমরা ওয়েট করতেছি কী হবে, আমাদের সিট হবে কোথায় হবে, সিট হবে। সো এই জিনিসটা কিন্তু ভর্তি পরীক্ষা 48 ঘন্টা পূর্বে আমাদের আসন বিন্যাস, তুমি কোন রুমে, কোথায় সিট পড়ছে, তোমার রুমটা কোথায়, রুমের নাম্বার কত, সব কিছু তোমাকে ওয়েবসাইটে দিয়ে দিবে যে ভাই তোমার ওই স্কুলের ওই অত নাম্বার রুমে এত তালায় তোমার সিট পড়ছে, তুমি জাস্ট যে পরীক্ষা দিবা। মানে এতটা ইজি করে দেওয়া হয়েছে জিনিসটাকে। ওকে, এখন তোমার জানো পরীক্ষা হবে, তো তোমাকে অবশ্যই কিন্তু 30 মিনিট আগে যেতে হবে, তুমি যে ওয়েট করবা, এক্সাম দিবা। সো এগুলা তোমরা সবাই জানো, এগুলা নিয়ে আসলে আর কিছু বলার দরকার নাই। ওকে, তো আমরা মেধা স্কোর, মেধাক্রম কীভাবে আমাদের মেধাক্রমটা তৈরি করা হবে, আমি যে পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষার মেধাক্রম বা আমার মেরিট স্কোর কীভাবে তৈরি করা হবে যদি চিন্তা করি, দেখো আমাদের টোটাল মোট 120 মার্কের ভিত্তিতে আমাদের মেধাক্রম তৈরি করা হবে। মেধাক্রমের ভিতরে আমাদের যেটা আমাদের এসএসসি এইচএসসি যে নাম্বারগুলো আছে, সেখানে দেখো মাধ্যমিক অর্থাৎ এসএসসি কে 2 দিয়ে গুণ করবে, এইচএসসি কে আমাদের কি কত দিয়ে গুণ করবে, সেটা হচ্ছে 2 দিয়ে গুণ করবে, টোটাল কত 2 দিয়ে গুণ করবে, এরপর যোগ করা হবে। যোগ করার মধ্যে তুমি কি হতে পাবা, 100তে যে নামা পাবা ওটা সব যোগ করে তোমার কি মেধাক্রম তৈরি করা হবে 120 মার্কের। অর্থাৎ এখন চিন্তা করি ঘটনা কি হয়ে বলছে, এসএসসিতে পাইছি 5, 2 দিয়ে গুণ করলাম 10 হয়ে গেল, এইচএসসিতে কত পাইলাম 5 পাইলাম, 2 দিয়ে গুণ করলাম 10 হয়ে গেল, 10 10 20। পরীক্ষাতে কত দিচ্ছি, 100 মার্কের পরীক্ষা দিচ্ছি, ওই 100 মার্ক প্লাস আমার 20 মার্ক, 120 মার্ক, টোটাল 120 মার্কের মধ্যে আমার কি মেধাক্রম তৈরি করা হবে। ওকে, এরপরে আমার মেধাক্রম আমার যা পাইছি, সাথে আমার যেই ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি মার্ক কত পাইলাম সেটা যোগ হইলো, নাম্বার যোগ হইলো। তারপর আমরা যারা অন্য জায়গা থেকে আসছে, যারা ধরো মানবিক বিজ্ঞান শাখা থেকে আসছে, তাদের ক্ষেত্রে বাংলা ইংলিশের কী অবস্থা সেই নাম্বারটা যোগ হবে। যোগ হওয়ার পর দেখবে এবং লাস্টে দেখবে যে অ্যাডিশনাল 4th সাবজেক্টের নাম্বারটা আমাদের কেমন আছে, সেটা কি হচ্ছে, সেটা যোগ করার পরে তারা আমাদের কিন্তু একটা কি আমাদের মেধাক্রম তৈরি করে ফেলবে। এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলার পরে আমাদের নতুন একটা যে বিষয় আছে, সেটা কি, সেটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা পার সাবজেক্ট। এখন চিন্তা করতে পারো ভাই এতক্ষণ যা বললেন তা তো ন্যূনতম যোগ্যতাই বললেন, এখন আবার কি জিনিস? এখন হচ্ছে যে যখন তুমি ভর্তি হয়ে যাওয়ার জন্য মোটামুটি চান্স পেয়ে গেলা, এখন তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়া হলো। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি সাবজেক্ট পাবা কি পাবা না, সেক্ষেত্রে তোমাকে জানতে হবে তুমি ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো, সেটার উপরে তোমার সাবজেক্টের রিকোয়ারমেন্ট মিট করেছে কিনা। সাবজেক্ট রিকোয়ারমেন্ট জিনিসটা কি, অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ, তুমি ধরো তোমার ইচ্ছা তুমি হচ্ছে কেমিস্ট্রিতে ভর্তি হতে চাও, ওকে, অ্যান্ড কেমিস্ট্রিতে ভর্তি হতে চাও, তুমি কিন্তু অবশ্যই তোমার ভর্তি পরীক্ষার যে এক্সাম দিয়েছো সেখানে নাম্বারিংয়ের ক্ষেত্রে কেমিস্ট্রিতে মিনিমাম 10 পেতে হবে। তুমি কেমিস্ট্রিতে ভর্তি হতে চাও, কেমিস্ট্রিতে 9 পেয়েছো, তাহলে কিন্তু এই সাবজেক্ট তোমার জন্য থাকবে না, বাদ হয়ে যাবে অলরেডি, ঠিক আছে? সো ঠিক এরকমভাবে আমরা যদি অন্য সাবজেক্টগুলো চিন্তা করি, দেখো এরকম বিভিন্ন সাবজেক্ট, প্রাণ রসায়ন বা অনুপ্রাণ যেটা জেনেটিক্সের ক্ষেত্রে যেটা আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় রিকোয়ারমেন্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে 12.5, বায়োলজির ক্ষেত্রে 12.5 মিনিমাম রিকোয়ারমেন্ট। তুমি যদি 12ও পেয়ে যাও, তুমি কিন্তু এই সাবজেক্ট পাবাই না, ঠিক আছে? সো আমাদের এরকম প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, আমরা রিকোয়ারমেন্টগুলো অবশ্যই দেখব, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের পছন্দের সাবজেক্ট থাকে, পছন্দের সাবজেক্ট থাকার পরেও আমরা চাইলেও নিতে পারি না, কারণ জাস্ট বিকজ আমরা হিট করতে পারিনি আমাদের রিকোয়ারমেন্টটা, ঠিক আছে? সো আমরা এটা দেখে নিব, হ্যাঁ? সো সবাই দেখে নিব। এরপর আমি যদি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সব কিছুর কথা বলা হয়ে গেছে, কোটা নিয়ে কথা আমি তেমন কিছু বলবো না, কারণ এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি পরীক্ষাতে ক্ষেত্রে তোমরা যাও যে কোটা যাদের আছে বা তোমাদের উপজাতি কোটা বা আমাদের যে কোটাগুলো আমাদের ঢাকা ভার্সিটির জন্য বরাদ্দ আছে, সেই কোটাগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই কোটার যে কাগজ আছে থাকতে হবে। তুমি জানো তোমার কোটা আছে, বাট তোমাদের কাগজ নাই, তাহলে কিন্তু হবে না, তুমি কোটা পাবা না, ঠিক আছে? সো অবশ্যই কাগজটা তোমাদের জমা দিতে হবে কোথায়, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে বিজ্ঞান অনুষদের অফিসে তোমাদের ওই কাগজটা জমা দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু কোটা অ্যাপ্লিকেবল হবে তোমার জন্য, নাহলে কিন্তু তুমি চান্স পেলেও অ্যাপ্লিকেবল না হয়ে বাদ হয়ে যাবে জিনিসটা। ওকে, সো এরপরে যাচ্ছি আমরা যেটা আমাদের লাস্ট নট দ্য লিস্ট ইম্পর্টেন্ট জিনিস, আবার বলে দিই বুলেট পয়েন্ট হিসেবে মনে রাখো, আমাদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু কখন থেকে হবে?
4 নভেম্বর 2024 দুপুর 12টা থেকে 25 নভেম্বর 2024 রাত 11:59 পর্যন্ত এক্সামের আবেদনের টাইম থাকবে। কিন্তু আমার রিকমেন্ডেশন অবশ্যই শুরুতেই ভর্তি পরীক্ষায় আবেদন করে ফেলবে। ঠিক আছে, এরপরে ভর্তি পরীক্ষা কবে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে 12:30 অর্থাৎ 1.5 ঘন্টা একটা পরীক্ষা হবে। এবং পরীক্ষা দিয়ে ফেললাম, এখন আমি রেজাল্ট কখন পাবো? রেজাল্ট হচ্ছে ভর্তি পরীক্ষা 4 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহ পর কিন্তু বলে নেই, এর মধ্যেই রেজাল্ট চলে আসে। 1 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, যে কোনো একটা দিনে দিয়ে দিতে পারে হঠাৎ করে। সো আর যদি কারো প্রবলেম থাকে ভাই, যদি অনলাইনে আবেদনে হচ্ছে না, ভাই আমার ঝামেলা হয়ে গেছে, কোনো জায়গায় ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি, এই সকল জিনিসের জন্য তোমাদের অবশ্যই চলে যেতে হবে অনলাইন আবেদন সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য। তোমরা যাবা কোথায়? রেজিস্টার বিল্ডিং, ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিংয়ে চলে যাবা, কক্ষ নাম্বার 214 নাম্বারে। আর তোমাদের যদি বিজ্ঞান ইউনিটে ভর্তি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, দিন অনুষদ যেতে হয় তোমাদের, সেক্ষেত্রে যাবা ডিন অফিস বিজ্ঞান অনুষদ কার্জন হল এরিয়া ঢাকা ইউনিভার্সিটি, সেটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল দিবা, আমার এই প্রবলেম হয়েছে, আমি কিভাবে সলভ করব সব কিছু তুমি বলে দিবা। সো এই পর্যন্তই, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। তোমার স্বপ্নপূর্ণ যাত্রায় পাশে আছি আমরা। আর অ্যাডমিশন টেস্ট নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করো 16910 নাম্বারে।